আলু পরোটা, দই, মিষ্টি। আজকে সকালের মেনু। আমার কি আছে? পরোটাটা অন্যরকম লাগছে। এটা কি পরোটা? হ্যাঁ, পনির পরোটা। ও, খেয়ে দিয়ে বেরোবো। নিয়ে এসে রেডি হয়ে রাস্তার দিকে। ঝালদা থেকে রাঁচি পুরুলিয়া রোড ধরে কোটশিলার দিকে একটু আসলেই স্টেট ব্যাংক পেরিয়ে ডান দিকে একটি রাস্তা ঢুকেছে। এটি চলে গেছে নরাহারা ড্যামের দিকে, যেটি আজকে আমাদের প্রথম গন্তব্য। ঠিকই যাচ্ছে, চলো। দিদি, নরহরা ড্যাম এদিকে না? আচ্ছা, ঠিক আছে। কতটা? আচ্ছা, 1 কিলোমিটার কম। দেখো মুদির ছানাটা। নরাহারা ড্যাম ঝালদা থেকে মাত্র 4 কিলোমিটার। এটি সমতলে অযোধ্যা পাহাড়ের উত্তর পশ্চিম দিকের কোলে অবস্থিত। চারিদিক থেকে এই ড্যামটি মারিয়াল, চিটাবুরু, নন্দীভৃঙ্গি প্রভৃতি পাহাড় দ্বারা বেষ্টিত। বাদিক। এর আশেপাশে কয়েকটি গ্রাম আছে। জনসমাগম কম থাকায় এলাকাটি খুবই নিস্তব্ধ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। ঘর দেখা যাচ্ছে। এই পলাশ অল্প অল্প দেখা যাচ্ছে। রোদটা না পড়লে না পলাশ ঠিক খুলছে। হ্যাঁ, সত্যি পলাশটা ঠিক খুলছে না কালার। ওর যে বিউটিটা সেটা খুলছে। সাইডে না যায়, কারণ পুরো গর্ত। এখানে গরু টরু সব শিক্ষিত। বড় গরু রে। ওরা শিক্ষিত। এই বললাম তো ওরা শিক্ষিত। ওরা একদম সরে গেল, কি সুন্দর কালো গরুটা। বাহ, তোমরা পলাশের মাঝখান দিয়ে যাচ্ছ। এগুলো এবার রাস্তা ভালো গেছে। এবার না তোমাকে ডান দিকে ঢুকতে হবে। ডান দিকে ঢুকতে হবে। হ্যাঁ, ওই নরহরা ড্যাম। নরহরা ড্যামে সবাইকে নামিয়ে দিয়েছি গাড়ি থেকে। ওরা হেঁটে এগিয়ে গেছে, আমি গাড়িটা নিয়ে ঢোকাচ্ছি। বাপরে, কাঠবেড়ালি দৌড়চ্ছে। সে পুরো পলাশ গাছ লাইন দিয়ে। সামনে গিয়ে ডান দিকে ঘুরলে নরহরা ড্যাম। গাছের মাথায় প্রচুর পাখি বসে আছে। দেখি কতটা গাড়িটা নিয়ে যাওয়া যায়। সামনে ড্যাম, নরহরা ড্যাম। হ্যাঁ, এখানে গাড়ি ঘোরানো যাবে। আমি উঁচু জায়গাটায় গাড়িটা রাখি। নরহরা ড্যাম অপূর্ব।
ড্যামের ক্যানাল, জল বেরোনোর রাস্তা। বৃষ্টি শুরু হয়ে গেল। নরাহারা ড্যাম দেখার পরে আমরা এবারে এগিয়ে চললাম গজাবুরু ভিউ পয়েন্টের দিকে। এই রাস্তাটির নাম খামার রোড। এটি দিয়ে ঝালদার দিক থেকে জাজাহাতু পর্যন্ত চলে যাওয়া যায়। নরাহারা ড্যাম থেকে খামার 10 কিলোমিটার রাস্তা, যেতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগে। রাস্তাটি জঙ্গলের মধ্যে দিয়ে এবং এর দুপাশে প্রচুর পলাশ গাছ আছে। খামার পৌঁছে গেছি। বিশালাকৃতি একটি পলাশ গাছের সামনে দাঁড়িয়ে রয়েছি। সারা গাছে ফুল ভরে রয়েছে। সামনের রাস্তাতেও পলাশ ফুল পড়ে লাল হয়ে রয়েছে। খামার থেকে আমরা এবারে এগিয়ে চলেছি গজাবুরু ভিউ পয়েন্টের দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর রাস্তা। এই জায়গা দুটির মধ্যে দূরত্ব খুব বেশি নয়, জায়গা দুটি কাছাকাছি। এই যে সিংহটা, এই যে সামনে সিংহটা। সামনে গজাবুরু পাহাড়, এটি গজাবুরু ভিউ পয়েন্ট। আমরা একটা মাঠের পাশে এসে দাঁড়িয়েছি। এখান থেকে আমরা যাব মুড়াভাষা ড্যামের দিকে। প্রথম মরা ভাষা পড়বে, তারপরে আর ইয়ে পড়বে, উপরে উঠলে ভিউ পয়েন্ট আসবে। বন্য হাতি রাস্তা পারাপার করতে পারে। মুড়া ভাষা টাইম এইদিকে না? মুড়া ভাষা জারি যাবে তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বালতি দেখে, বালতি রাখা আছে তার। লোকেশন হিসাবে এটি খয়রাবেড়া ড্যামের পিছনের দিকে অবস্থিত। এর কাছাকাছি দুটি জলপ্রপাত আছে, পাঁড়রি আর ধড়কি কোচা। অবশ্য জলপ্রপাতগুলিতে যাওয়ার জন্য সরাসরি কোনো রাস্তা নেই, এগুলি সবই জঙ্গলের মধ্যে ট্রেক করে পৌঁছতে হয়। অযোধ্যা হিল রোড ধরে আমরা পাহাড়ের উপরে বেশ কিছুটা উঠে এসেছি। জঙ্গলের মধ্যে এই ফাঁকা জায়গাটি, এটি ভিউ পয়েন্ট। সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি হলো হাতি পাহাড়। এরপরে
একটি উপত্যকা অংশ দেখা যাচ্ছে, যেটি অনেকটা বিস্তৃত। এটি চলে গেছে সোজা মুরগুমা ড্যামের দিকে। এরপরে যে ফ্ল্যাট পাহাড়টি, এটির নাম বাঙাসুর। আর তার সংলগ্ন যে সুচালো পাহাড়টি, এটি হচ্ছে গজাবুরু। এর উচ্চতা 700 মিটারের মতন। তাহলে চেমটাপুরু গজাবিরু ভিউ পয়েন্টে চায়ের আসর বসে গেছে। কেউ নেই, পাহাড়ের মাথায় কোনো জনপ্রাণী নেই, শুধু আমরাই রয়েছি। সাবধান। হ্যাঁ, একটু আগে মোড়ের মাথায় আমার কত বানর আছে। আমি চায়ের তুলতে গিয়ে পড়ে না যাই, সেটাই আমার ভয় লাগছে। গজাবুরু ভিউ পয়েন্ট দেখে আমরা এবারে ফিরে চললাম ঝালদা বাঘমুন্ডি রোডের দিকে। আমাদের পরের গন্তব্য জার্গোবুধি পাহাড়। প্ল্যানিং অনুসারে আজকের আমাদের থাকার কথা বলরামপুরের দিকে শিরিঙ্গি পাহাড়ের কাছে গিয়ে। জানি না অত দূরে আমরা গিয়ে আজ পৌঁছতে পারবো কি না। আপাতত জার্গোবুধি পাহাড়, এটি রাস্তার পাশেই। ওই যে দেখতে পাচ্ছ, মাঠের মধ্যে দাঁড়িয়ে দেখো সাদা সাদা পা। এই তো সামনে দাঁড়িয়ে আছে। এই যে সেইখানে দাঁড়িয়ে আছে। জার্গোবুধি পাহাড় দেখার পরে আমাদের হাতে আর বিশেষ সময় ছিল না। প্রচুর বৃষ্টি হচ্ছে। এর মধ্যে শিরিঙ্গি পাহাড়ের কাছে আমরা পৌঁছতে পেরেছিলাম, কিন্তু জঙ্গলের মধ্যে পথ হারিয়ে আমাদের অনেক ভোগান্তি হয়েছিল। ইকো কটেজে পৌঁছে আমরা দেখেছিলাম সেখানে কারেন্ট নেই, জল উঠছে না। ফলে ইকো কটেজের লোকেদেরই পরামর্শ অনুসারে বলরামপুরে এসে আমরা মায়া হোটেলে ঘর বুক করেছিলাম। দাদা দাদা, পাথরডুঙ্গরি ইকো কটেজ কি এদিকে? পাথরডুঙ্গরি ইকো কটেজ এদিকে নয়, ম্যাপে দেখাচ্ছে, গুগলে দেখাচ্ছে। বলরামপুরে টাটা রোডের ওপর হোটেল মায়াভাটিকা, আমরা রাত্রে এখানে ছিলাম। এর সামনেটা একটা দোকান, কিন্তু ঘরগুলি একদম নতুন হয়েছে, ফলে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন।
120। বলতে পারি এটা ছিল গরম করে পুরুলিয়ার দিকে যাচ্ছি। সকালে আমাদের ব্রেকফাস্ট, এখান থেকে পুরুলিয়া হয়ে রঘুনাথপুর ঢুকবো। বলরামপুর থেকে সকালে বেরিয়ে বেলা 11টার মধ্যে রঘুনাথপুর পৌঁছে আমরা দত্ত গেস্ট হাউস হোটেলে চেক ইন করলাম। হোটেল থেকে আবার 1 ঘন্টার মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম মৌতুড় কালী মন্দির দেখার জন্য। মৌতুড় কালী মন্দির রঘুনাথপুর থেকে 10 কিলোমিটার দূরে চেলিয়ামায় অবস্থিত। শুনেছি প্রতি বছর কালী পুজোর সময় লেখক সমরেশ বসু এখানে নিয়মিত আসতেন। আগে এখানে কালী মূর্তিটি মাটির ছিল। 2019-20 সালের পর এখানে পাথরের তৈরি কালো কালী প্রতিমা স্থাপিত হয়েছে। আশেপাশের অঞ্চল থেকে, ঝাড়খণ্ড থেকেও এখানে বহু মানুষ কালী মন্দিরে পুজো দিতে আসেন। মৌতুড় কালী মন্দিরের সামনেই আমার পরিচিত অভিষেক ব্যানার্জির বাড়ি। হোমস্টে বানাচ্ছে। আচ্ছা, হোমস্টে বানাচ্ছে। তাই বললো তো। হ্যাঁ, এইটা আমাদের সামনে অভিষেক যাচ্ছে। অভিষেক এখানে আমার বন্ধু মৌতুড়ে, ও ওদের নিজস্ব পলাশ বনে নিয়ে যাচ্ছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা আমাদের। আমরা মৌতুড় গেট থেকে বেরোচ্ছি, বেরিয়ে ডান দিকে যাব বান্দার দিকে, গিয়ে দেখি অভিষেকের পলাশ বন। অভিষেকের বাহ, পুরো পলাশ বন। এটা অভিষেকদের নিজস্ব প্রপার্টি। চারিদিকে পুরো লালে লাল হয়ে রয়েছে। মাঝে মাঝে টুকটাক কাটাকাটি হয়, জল যাতে ঢুকে জল বুঝায় এইটুকু, জলটা ফ্রেশ থাকে। ওই ফল্টের বীজ নেই না, এই দেখো এইগুলোই তোমার যখন শুকিয়ে যাবে তখন, এখন বীজ নেই। আছে ভিতরে, আছে ভেতরে আছে। আমি ছাড়াই দেখলাম। যাকে তোমাকে বলে গেলাম, যদি তোমার মনে থাকে তো মনে থাকবে, সুযোগ পাও। কারণ আমার ভীষণ ইচ্ছে তোমার হয়ে গেছে একটু। হ্যাঁ চলো, আচ্ছা চলো। আমরা অভিষেকের পলাশ বাগান দেখে বেরিয়ে এসে রঘুনাথপুর মোড়ে এসে লাঞ্চ করে এরপর বেড়ো পাহাড়ের উদ্দেশ্যে অর্থাৎ খেলাইচণ্ডীর দিকে রওনা দিলাম। যাচ্ছি এখন খেলাইচণ্ডী তলায়, বেড়ো পাহাড়। সামনেই বেড়ো পাহাড় দেখা যাচ্ছে। রঘুনাথপুর থেকে বেড়ো পাহাড় 13 কিলোমিটারের মতো দূরত্ব। গাড়িতে আসতে আধ ঘন্টার মতো সময় লাগে। সামনে বেড়ো পাহাড়, আমরা গাড়ি এখানে রেখে দিয়েছি। খেলাইচণ্ডী মন্দির দেখা যাচ্ছে এর সামনে দিয়ে। আমরা এটা পাশ দিয়ে উঠেছে পাহাড়ে যাওয়ার রাস্তা, দেখছি আমরা যাওয়া যায় কিনা। এই পাহাড়ে আমার একটা ব্যালকনি আছে। যতবার পুরুলিয়া এসেছি বেড়োতে, এই ব্যালকনিতে একটুখানি সময় কাটিয়ে গেছে। রুট ফাইন্ড করছে ছুটি। সব সময় আমি রুট ফাইন্ড করি, এবার আস্তে আস্তে আমি পিছিয়ে যাচ্ছি। ছুটি রুট ফাইন্ড করতে শুরু করেছে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি, বাট এটা রুট কিনা বুঝতে পারছি না। পেয়েছি, রাস্তা খুঁজে পেয়েছি।
এইখানে একটা উঁচু নিচু পাথর আছে, এটা দেখে বেরোতে হবে। হ্যাঁ, গাছপালা আছে দেখা যাচ্ছে না, সাবধানে পা দিতে হবে। কাকুকে সঙ্গে করে নিয়ে আসো, কাকুকে আগে আনো। এই যে আমাদের ব্যালকনি যাওয়ার রাস্তা, এখানটা গুঁড়ি মেরে যেতে হবে। হ্যাঁ, নিচু হয়ে, সোজা হয়ে দাঁড়ানোর জায়গা নেই। চলে আসো। হ্যাঁ এটাই তো মনে পড়ছে আমার এখন। হ্যাঁ, আপনি এখানে এসে বসেছিলেন। হ্যাঁ, আমি মনে পড়ছে, ভিডিও করে এবারে মনে পড়ছে আমার। এখানে সোজা হয়ে দাঁড়ানোর জায়গা নেই, না জানি, এইটা এইভাবে আপনাকে গুঁড়ি মেরে আসতে হ্যাঁ হবে। জানি, আমি সময় মনে পড়ে যাচ্ছে। ছুটি আমি বসেছিলাম এখানটা। ডান দিক যা বেশি বাদিক হয়ে যাচ্ছে। দাঁড়ান, পারবো। নিচু হয়ে, নিচু হয়ে কাকু একদম 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে আসো। আমাকে মা দে, এটা ক্যামেরা দে। ঠিক আছে, চলো। চলে আসুন। এবার আপনি আস্তে আস্তে উঠে দাঁড়াতে পারেন। এবারে এখান থেকে সামনের দৃশ্য ব্রেথটেকিং। সামনে গড় পঞ্চকোট, পলাশের বন লাল হয়ে রয়েছে, অপূর্ব। বেড়ো পাহাড় দেখে আমরা এবার জয়চণ্ডী পাহাড়ের দিকে চললাম আজকের সানসেট দেখতে। জয়চণ্ডী পাহাড় রঘুনাথপুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে নন্দুয়াড়া বলে একটি গ্রামে অবস্থিত। প্রায় 500টি সিঁড়ি ভেঙে ওপরে জয়চণ্ডী মাতার মন্দিরে উঠে আসতে হয়। জয়চণ্ডী পাহাড় আগে থেকেই 2টি কারণের জন্য বিখ্যাত। প্রথমত, এটি সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশদের সঙ্গে সিপাহীদের অন্যতম ব্যাটেল গ্রাউন্ড ছিল। দ্বিতীয়ত, জয়চণ্ডী পাহাড়ে ওঠার সময় একটি ইট নির্মিত সীমাফোর টাওয়ার দেখতে পাওয়া যায়। টেলিগ্রাম আবিষ্কারের আগে এই সীমাফোর টাওয়ারগুলি থেকেই আলোক সংকেতের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় সিগন্যাল অথবা কোনো বার্তা সহজে আদান প্রদান করা হতো। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের শুটিং বেশিরভাগই এই জয়চণ্ডী পাহাড়ের আশেপাশের অংশে করা হয়েছিল। পরাধীন ভারতে এই জায়গাটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের হাইড আউট। পঞ্চকোট অরিজিনাল যে মন্দির, ওটা টুকরোও দেখতে পেয়েছি। হ্যাঁ, 14তে যখন প্রথমবার কাজ হচ্ছে, ইয়েস, তখন বাঁশ টাঁশ ফেলা হয়েছিল, তখন জাস্ট কাজ হবে হবে, মন্দিরটা নষ্ট হবে হবে শুরু হয়েছে। জঙ্গলের মধ্যে পড়েছিল, কেউ অনাদরে অবহেলায় তখন দেখে গেছি। ঠিক। আর এখন তো ওটা একটা টুরিস্ট স্পট। এবারের পুরুলিয়া ভ্রমণের আজ শেষ দিন।
দত্ত গেস্ট হাউসে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে আমরা চলেছি গড়পঞ্চকোট মন্দির দর্শন করতে। একবার মানে এর ছাড়। ছোটনাগপুর মালভূমির এই পঞ্চকোট পাহাড় পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের অন্তর্গত। আর্মেনীয় প্রত্নতত্ত্ববিদ জোসেফ ডেভিড বেগলার তার ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিবরণীর 8ম খণ্ডে পরিত্যক্ত পঞ্চকোট দুর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আনুমানিক 926 খ্রিস্টাব্দে এখানে শিখর রাজবংশ রাজধানী স্থাপন করে। তারপরে পরবর্তী 800 বছরে প্রায় 32 জন রাজা এখান থেকে রাজ্য পরিচালনা করেন। তারপর নানা কারণে শিখর রাজাদের রাজধানী কাশীপুরে স্থানান্তরিত হয়। গড়পঞ্চকোট পরিত্যক্ত হয়ে যায়। বেগলারের বিবরণীতে গড়পঞ্চকোট দুর্গের মোট 5টি প্রবেশদ্বারের উল্লেখ ছিল। তার মধ্যে 2টি প্রবেশদ্বারে বীর হাম্বীরের নাম লেখা ছিল। সাল যা লেখা ছিল তা হল 1602, অর্থাৎ যা রাজা মানসিংহের সমসাময়িক। পাহাড়ের ওপর ও পাদদেশের মন্দিরগুলি দুর্গ নির্মাণের পরবর্তী সময়ে নির্মিত হয়। পাহাড়ের ওপরে প্রস্তর নির্মিত রঘুনাথজির মন্দির আছে, যা ট্রেকিং করে পৌঁছতে হয়। পাহাড়ের পাদদেশে আরও নানা মন্দির আছে। এটি পঞ্চরত্ন মন্দির, যা রাধাকৃষ্ণের জন্য উৎসর্গীকৃত। এই মন্দিরটিকে 2015 সালে সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে। এটি একটি জোড়বাংলো মন্দির। এটি লক্ষ্মী মন্দির। জোড়বাংলো মন্দিরের 2টি চালা থাকে পরস্পর একসঙ্গে জোড়া অবস্থায়। এর একটি অংশ বারান্দা হিসেবে ব্যবহৃত হয় এবং অপর অংশটি মন্দির হিসেবে ব্যবহৃত হয়। এই মন্দিরটিও 2015 সালের পরে নতুনভাবে সংস্কার করা হয়েছে। এই মন্দিরের অবশ্য চালাটি ধ্বংস হয়ে গেছে। এখানে আরেকটি জোড়বাংলো মন্দির আছে, সেটি দুর্গা মন্দির। এটি কঙ্কালী কালী মন্দির। গড়পঞ্চকোট রাজারা এখান থেকে তাদের রাজ্যপাট সরিয়ে নেওয়ার সময় এই মন্দির থেকে তাদের বিগ্রহটিকেও সরিয়ে নেন। এখন এই মন্দিরের গর্ভগৃহ খালি পড়ে আছে। এই মন্দিরের সম্মুখভাগটি মোটামুটি অক্ষত থাকলেও পেছন দিকের উপরিভাগ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1862 সালে মহারাজা নীলমণি সিং দেওয়ের কাশীপুর এস্টেটের ম্যানেজার হয়ে এখানে বেশ কিছু মাস কাটিয়েছিলেন। তিনি প্রথম বাংলা সাহিত্যে পুরুলিয়া শব্দটি ব্যবহার করেন। এখানে বসবাসকালে গড়পঞ্চকোট নিয়ে তিনি মোট 6টি সনেট রচনা করেন। হেরেছিনু গিরিবর নিশার স্বপনে অদ্ভুত দর্শন, হাঁটু গাড়ি হাতি 2টি শুঁড়ে শুঁড়ে ধরে, কনক আসন এক দীপ্ত রত্ন করে দ্বিতীয় তপন, যেই রাজকুল খ্যাতি তুমি দিয়াছিলা, সেই রাজকুললক্ষ্মী দাসে দেখা দিলা শোভিসে আসন, হে সখে পাষাণ তুমি তবু তব মনে, ভাবরূপুৎস জানি উঠে সর্বক্ষণে, ভেবেছিনু গিরিবর রমার প্রসাদে তাঁর দয়া বলে, ভাঙা গড় গড়াইব জলপূর্ণ করি, জলশূন্য পরীক্ষায় ধনুর্বাণ ধরি দারিগণ, আবার রক্ষিবে দ্বার অতি কুতূহলে। গড়পঞ্চকোট গিরি বিদায় সঙ্গীত, কবি মাইকেল মধুসূদন দত্ত। পাষাণময় যে দেশ, সে দেশে পড়িলে বীজকুল, শস্য তথা কখনো কি ফলে, কিন্তু কত মনানন্দ তুমি মোরে দিলে, হে পুরুল্লে দেখাইয়া ভকত মণ্ডলে, শ্রীভ্রষ্ট সরস সম, হায় তুমি ছিলে অজ্ঞান তিমিরাচ্ছন্ন এ দূর জঙ্গলে,
এবে রাশি রাশি পদ্ম ফোটে তব জলে, পরিমল ধনে ধনী করিয়া অনিলে। প্রভুর কি অনুগ্রহ দেখো ভাবি মনে, কত ভাগ্যবান তুমি কবতা কাহারে। রাজাসন দিলা তিনি ভূপতিত জনে, উজ্জ্বলিলা মুখ তব বঙ্গের সংসারে। বাড়ুক সৌভাগ্য তব এ প্রার্থনা করি, ভাসুক সত্যতা স্রোতে নিত্য তব তরি।